শুভ সন্ধ্যা কঙ্কনা, অতনু, শুভ সন্ধ্যা। আজকে একটু আলোচনা শুরু করি। আমি বলেছিলাম কয়েকদিন আগে কিছু কথা বলবো। সাবজেক্টটা আমি নিয়েছিলাম কি জানি সরি, হ্যাঁ, একটা হচ্ছে রিলেশন বিটুইন ইসলাম অ্যান্ড মার্কসিজম। তারপরে নিয়েছিলাম হোয়াট ইজ ইন্ডি সেকুলারিজম। এটা আমি একটা শব্দ ডিজাইন করেছি। এটা আমার কতগুলো ইন্ডি সেকুলারিজম, মাকু, শিকু এই শব্দগুলো অনেকে গ্রহণ করেছে দেখছি, অনেকে। তারপরে আরেকটা কোশ্চেন ডিসকাস করব, সেকুলার মেরিট, সেকুলার মিট ইন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। সেই সঙ্গে দেখলাম কয়েকটা সাজেশন এসছে বন্ধুদের কাছ থেকে, বরং সেইগুলো আগে একটু পড়ে নিই, তারপর ডিসকাশনটা আজকে একটু করব। অরিন্দম লিখেছে ও ইগারলি ওয়েটিং ফর ইউর ডিসকাশন। ওকে, সৌম্যসাথী কি জানতে চেয়েছে? ডাক্তার জানতে চেয়েছে eagerly waiting to discuss 1946 situation. Yes, 1946 situation এবং আজকের সিচুয়েশন মোটামুটি ময়দানে একই পিকচারের রিপ্লে। সৌম্য আমি আসছি এটা বলবো না, তখন কিন্তু ফজলে হক নক সুরাবর্তী। সৌম্য তখন কিন্তু অখণ্ড বাংলার 1946-এর তখন প্রধানমন্ত্রী, তখন সুরাবর্তী, নট ফজলে হক, সৌম্য, নট ফজলে হক। ফজলে হককে ওরা আউস্ট করে দিয়েছে, ফজলে হককে সরিয়ে দিয়েছে, ওদের পছন্দের নিয়ে এসছে সুরাবর্তীকে, মুসলিম লীগের। ফজলে হক হচ্ছে তোমার কৃষক প্রজা পার্টির লোক। ফজলে হককে ওরা তাড়িয়ে দিয়ে ওরা নিয়ে এসছে সুরাবর্তীকে। এই সুরাবর্তীর সময়কার সেই ইতিহাস, মুসলিম লীগের সঙ্গে কমিউনিস্টদের সেই আঁতাত, এবং সেই ময়দানে একই সঙ্গে মিটিং ডিমান্ডিং পাকিস্তান, একই সঙ্গে কমিউনিস্টদের ফ্ল্যাগ আর মুসলিম লীগের ফ্ল্যাগ। আর মোটামুটি তোমরা এই সপ্তাহে সে একই পিকচার দেখে নিয়েছো, রিফে অফ দি ওল্ড পিকচার। মোটামুটি তখনও যে যুক্তিতে ওরা মুসলিম লীগের ডিমান্ড অফ পাকিস্তানকে সাপোর্ট করেছিল, আজকে একই যুক্তিতে ওরা মুসলিম ফান্ডামেন্টালিস্ট সিদ্দিকীকে ওরা সেকুলার বলছে। সেকুলার, এটাকে ঠিক সেকুলার আমি বলি না। সেকুলার কথাটা কেন নিয়েছি আমি আগেও বলেছি সৌম্যসাথী। সেকুলারিজম গোটা পৃথিবীতে যেভাবে প্র্যাকটিসড হয়, ইউরোপে আমরা প্র্যাকটিস করি অন্যভাবে। এটা হচ্ছে একটা গ্রুপকে অ্যাপিজ করার জন্য, মেজরিটি হিন্দুকে ধ্বংস করার জন্য। হ্যাঁ, এই হচ্ছে সেকুলারিজম। সেই নামটা হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজম হচ্ছে পারভার্টেড পয়জন সেকুলারিজম ইজ সেকুলারিজম। আমি পরে আবার এটা ডিসকাস করব। এবার তারপরে আরেকটা দেখলাম যে কে শাহানা এসে গেছে, শাহানারই একটা প্রশ্ন বোধহয় আছে এখানে। হ্যাঁ, সুমিত, থ্যাংক ইউ। অরিন্দম, শাহানা একটা প্রশ্ন করে। শাহানা, এই বিষয়ে মহাকাল কোনো পূর্বাভাস দিয়েছেন কিনা, একটু আলোকপাত করলে ভালো হয়। শাহানা, সব কথা বলা উচিত নয় ছোট মুখে। আমার মতো একটা ছোট মানুষের মুখে বড় বড় কথা মানায় না। মহাকালের কথা, তুমি যদি পড়ে থাকো, তোমার ওই মহামানব আসে বা আমার মহাকাল কথন, আর কিছুটা আছে মহাকাল কথন ভগবানজিতে, এখানে তুমি কিছু আভাস পাবে। তুমি দেখো শাহানা, বাংলাদেশ যুদ্ধ শুরু হওয়ার আগেই, লিবারেশন ওয়ার শুরু হওয়ার আগেই কিন্তু ওনার নির্দেশ ছিল, ইন্ডিকেশন ছিল তার ফলোয়ারদের কাছে, যুদ্ধটা কিভাবে শুরু হবে, যুদ্ধটা কোথায় শেষ হবে। একদম যশোর দুর্গের পতনের সঙ্গে সঙ্গে
পাকিস্তানের পতন ঘটবে, ইস্ট পাকিস্তান পতন ঘটবে, একদম বলাই ছিল। আর বলা ছিল তোমরা ওই সময় ওপার বাংলা থেকে যে লক্ষ লক্ষ মানুষ রিফিউজি হয়ে আসবে ওদের কিন্তু ভেতরে ঢুকতে দিও না, ওদের বর্ডারেই সেটেলমেন্ট করিও, ক্যাম্প করে রেখো। কয়েক বছর আগে থেকেই বলা ছিল তোমরা তৈরি হও, ওপার বাংলা থেকে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসবে। প্র্যাকটিক্যালি 1 কোটি মানুষ এসে গিয়েছিল। এইগুলো ইঙ্গিত ছিল। তখনও কিন্তু তার ফলোয়াররা ঠিক বুঝতে পারেনি যে কেন আমাদের ওই ক্যাম্পগুলোর জন্য রেডি হতে হবে, এত লক্ষ মানুষ কেন আসবে, এগুলো তারা বুঝতো না। আর আরেকটা জিনিস, সরে গেল, শোনো, তারপরে ইভিন তার পরবর্তীকালে ওরা কি হয় সেটাকে বিট্রে করবে বাংলাদেশ লিবারেশন ওয়ারটাকে, হ্যাঁ, সেগুলো সব আছে। এবং 75-এর আগস্টের মিডলে পরে তোমাদের যেন কোনো লোক ওখানে না থাকে, এবং 75-এর মিডলের অগাস্টের মিডলে কি ঘটেছিল তোমরা জানো। এবং ইন্দিরা গান্ধী সম্বন্ধে যে একটা, যে উনি একটা বিশ্বাসঘাতক বলেছেন, মুজিব সম্বন্ধেও বলেছেন, ওর হাতে তো হিন্দুর রক্ত লেগে আছে বলেছেন, ছোট ছোট করে বলেছেন। এগুলো ছোটবেলা আমাদের চোখে আসেনি বা বুঝতে পারিনি, সেটা আমাদের অপদার্থতা। এবং তারও পরে যে সমস্ত ওনার কথনগুলো এখনো আনপাবলিশড আছে, ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু ইঙ্গিত আছে। সব কথা বলা উচিত নয়, অনেক কিছু ঘটবে, এটা তুমি বলে রাখছি। একটা জিনিস বলে রাখি, আবার একটা ছোট করে বলে রাখি, এবারের যে ইলেকশনটা, ইভিন কমিউনিস্টরা যখন ক্ষমতায় এসে গেল, তখন উনি যখন তার অনুগামীরা খুব ভয় পাচ্ছেন যে কমিউনিস্টরা ক্ষমতায় এসে গেল, তখন উনি বলছেন এত ভয় পাচ্ছ কেন, সেই মরা মানুষটা তো আছে, এটা লেজে গোবরে হবে। শাহানা, ভালো করে দেখো, যে কমিউনিস্টরা 235টা সিট নিয়ে দম্ভ করে বলতো আমরা 235, এই পৃথিবীর কোন শক্তি আছে আমাদের এখান থেকে রাইটার্স বিল্ডিং থেকে সরিয়ে নেবে, কিভাবে 235টা 35 হয়ে গেল দেখলে তো। ইতিহাস, আবার ইতিহাস রচিত হতে চলেছে। মনে রেখো, ভারতবর্ষে বিভিন্ন স্টেটস যতগুলো পরিবর্তন গত 20 ইয়ার্সে দেখেছ, তার থেকেও আরো ড্রামাটিক চেঞ্জগুলো এই বঙ্গদেশে হবে, এই ওয়েস্ট বেঙ্গলে হবে। কারণ এই ওয়েস্ট বেঙ্গলের সেই ড্রামাটিক চেঞ্জগুলো যদি না হয়, তাহলে ভারতবর্ষের মেজর চেঞ্জ ট্রিগার করবে না। বাংলাদেশ থেকে এটা ঘটবে, এই বাংলাদেশ মানে এই রিমেনিং ওয়েস্ট বেঙ্গল থেকে। এবার এই ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে ইস্ট বেঙ্গলের কি ইকুয়েশন আছে আমি জানি না। একটা জিনিস বলে রাখি, বাঙালির মধ্যে মেজর পরিবর্তন যদি সহজ বিবর্তনে না হয়, বিবেকের কাছে না হয়, তাহলে কিন্তু ভয়ঙ্কর রক্তপাত হবে। যদি সহজে না হয়, সামনের ইলেকশনটা বলে রাখি, যদি বিজেপি টোটাল সিটের হাফ যদি একা না পায়, দ্যাট ইজ 147, আই থিঙ্ক 147, 294-এর হাফ প্লাস 1, 294-এর হাফ হচ্ছে তোমার 145 প্লাস 2, 147 প্লাস 1, 148 সিট যদি বিজেপি না পায় মিনিমাম, তাহলে এখানে নন বিজেপি গভর্নমেন্ট হবে। এই নন বিজেপি গভর্নমেন্ট মানে এখানে সিপিএম, কংগ্রেস, টিএমসিপি, মুসলিম ফান্ডামেন্টালিস্ট, আরবান নকশাল সবাই মিলে একটা গভর্নমেন্ট তৈরি হবে। সেই গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনে বাংলায় যে ব্লাড বাথ হবে সেটা আনপ্রেসিডেন্টেড। সহজে যদি এই পরিবর্তন না আসে, তো বাংলায় কিন্তু রক্ত ভয়ঙ্কর ঝরবে, যে ঝরাটা কখনো বেঙ্গল দেখেনি। বেঙ্গল দেখেছে, ওপার বাংলা দেখেছে 71-এর ব্লাড বাথ দেখেছে। সেখানে অ্যাজ পার আজকের বাংলাদেশ গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, ওদের হোয়াইট পেপার অনুযায়ী, killings by the Pak army in East Pakistan is about 40 lakhs.
but as per the declassified Nixon files USA, এই খুনটা হয়েছে প্রায় 1 কোটির কাছাকাছি। এর মধ্যে as per Nixon documents majority is হিন্দু খুন দিয়ে শুরু করেছিল পাকিস্তান বাহিনী বাঙালি খুনটা, পরে র্যান্ডাম হয়েছিল, সবাই খুন হয়েছিল, হিন্দু মুসলিম সবাই খুন হয়েছিল। আরেকটা জিনিস ডকুমেন্ট, একটা ভয়ঙ্কর কথা আমি আগে আমার সেকেন্ড ভলিউমে থার্ড ভলিউমে লিখেছি যে নিক্সন ডকুমেন্ট আরেকটা কথা আছে। ইন্দিরা গান্ধী প্রথমের দিকে বাঙালি ম্যাসাকার বাই দ্য পাক আর্মিটাকে নিউজটাকে সাবটেস করে রেখেছিল, ইন্ডিয়ার কোনো মিডিয়াতে প্রকাশ করতে ব্যান্ড, নিউজ ওয়াজ ব্যান্ড। আলটিমেটলি আমি ঘটনাকে অন্যদিকে টার্ন নিল, আমি বলবো একদিন সেগুলো সিকোয়েন্স অফ ইভেন্টস। কারণ ইন্দিরা গান্ধীর ভয় ছিল ওপার বাংলা হিন্দু খুনের খবরটা যদি ভারতবর্ষের নিউজ পেপারসে প্রকাশ হয়ে যায় তাহলে আরএসএস বা তার আরএসএস পরিবারের সংঘ পরিবারের লাভ হয়ে যাবে, সেই ভয়ে ইন্দিরা গান্ধী কোনো কাগজে কোনো খবরকে লিক হতে দেয়নি। আমি আসছি এবার আমি প্রশ্নগুলো শাহানা আমি একটু বলে ওইটা থেমে যাচ্ছি, আমি আর বেশি কিছু বলবো না। এবার সুমিত এরপর তো মিম লিডারের সঙ্গে যোগ দেবে, তারপর সিপিআইএম কে। সুমিত আমি আরেকটা জিনিস বলে রাখি তোমায়, বিজেপি যদি 148-এর কম পায় তাহলে ওরা 148-এর বেশি পেতে হবে ওদেরকে, এবং পেলেই কিন্তু ওরাই মিনিস্ট্রি তৈরি করবে, এবং বাংলার যে দুর্দিনটা ঘনিয়ে আসবে সেটা আমাদের কল্পনার বাইরে। তা থেকে মুক্তির পথটা কিন্তু খুবই ভায়োলেন্ট হবে, এবং সেই ওয়েস্ট বেঙ্গলকে তো মুক্ত করতেই হবে, সেটা কিন্তু খুবই ব্লাড বাথের মধ্যে যেতে হবে। সুমিত আরেকটা প্রশ্ন, প্লিজ স্যার ডিসকাস ইন লাইট অফ ওয়ার্নিংস গিভেন বাই মহাকাল অ্যান্ড দি প্রেজেন্ট সিচুয়েশন ওয়েস্ট বেঙ্গল which is standing at a major crossroad। আমি তো বলেছি, আমি বহুবারই বলেছি এই কথাটা। এবারের ইলেকশনের মূল জায়গাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একদম এই ইলেকশন ঠিক করে দেবে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে থাকবে কি থাকবে না। এবং যেমন 37 ইলেকশনের বলেছি বারে বারে একটা কথা, 37 ইলেকশনের রেজাল্টসের মিসম্যানেজমেন্ট বাই দ্য কংগ্রেস হাইকমান্ড led to partition of India, একদম পরিষ্কার। আর সৌম্য তুমি যেটা 30 এবং 30 ইলেকশন আর্টিকেলটা আমাকে আগে পড়তে হবে, না পড়লে আমি বলতে পারবো না, এটা লয়ের ব্যাপার। হ্যাঁ, অ্যাক্টিভিটি অফ সাভারকরটা আমি একদিন আফটার হিজ রিলিজ ফ্রম দি জেল একদিন আমি ডকুমেন্টসগুলো খুঁজে নিই আমি বসবো। সৌম্য সাথী আমি আর কার কি প্রশ্ন আছে বোধহয় তোমাদের লেখাগুলো। এবার আমি সাবজেক্টে চলে আসি আজকের। আমার মনে হয় আমি তোমাদের এইগুলো আমি কভার করেছি। এইবার সোমার কিছু বক্তব্য আছে কিনা দেখি, না এইবার আমি আসছি, আমি এতে আসছি যেটা বলছেন রিলেশন বিটুইন ইসলাম অ্যান্ড কমিউনিজম। দেখো তুমি যদি ইসলাম দেখো, ইসলাম একটা ফান্ডামেন্টালিস্ট রিলিজন, মনোদেইস্টিক, রেজিমেন্টেড। ইন দিস রিলিজন দেয়ার ইজ রেজিমেন্টেশন, monotheism এবং intolerance to all other faiths in the world। হ্যাঁ একদম। এবং ইসলাম কোরআন has no edition, যেমন আমাদের বিভিন্ন টেক্সট অফ our religion has got edition, evolutions in different ages। ওদের কিন্তু ইসলামের কোরআন has no edition, no change in that passing of time। Islam basically একটা fundamentalist religion, faith, intolerance to all other faiths and regimentation। কিন্তু এই জায়গাটাতে এবং ইসলামে কিন্তু কোথাও ডেমোক্রেসির কোনো স্কোপ নেই। ইন ইসলাম দেয়ার ইজ নো স্কোপ অফ ডেমোক্রেসি। যেমন কমিউনিজমে কিন্তু কোনো ডেমোক্রেসির জায়গা নেই, নো স্কোপ। ইন হোল লিটারেচার অফ কমিউনিজম দেয়ার ইজ নো ডেমোক্রেসি। It is only one term, dictatorship of the proletariat। Proletariat মানে ওদের ভাষায় ওয়ার্কিং ক্লাস, dictatorship of the working class। তাহলে ডিক্টেটরশিপ, তাহলে কমিউনিস্ট পার্টি কি করে ডেমোক্রেটিক পার্টি হবে?
It is a dictatorial party. And one thing, in communism, there is no space for any religion. In communism, absolutely regimentation and political ideology তে একদম তার স্পেকট্রাম অত্যন্ত ন্যারো, regimentation. There is no scope of any other political philosophy in it, and dictatorial. There is no democracy, no scope of democracy. How communist parties in India claim to be democratic? It's fallacy. পৃথিবীর কোন দেশের কিন্তু কোন কনস্পিরেসি তারা ডেমোক্রেসি, ইউএসএসআর যখন বেঁচে ছিল from 1919 to 89, there is no practice of democracy. In China, Communist Party, there is no democracy. But in India, they claim to be democratic. মানে সোনার পাথর বাড়ি। এবং দেখো এই কমিউনিস্টরা আজকে অ্যালি করছে ওদের রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্ট রিলিজিয়াস ফোর্সেস। Imagine in communism, and you see that in communist party behaves with the religious groups how? ভালো করে দেখো। You go to the history of USSR. ওদের চেচনিয়া এরকম কয়েকটা রিজিয়ন্স আছে, এটা মুসলিম মেজরিটি। How they have treated with the Muslims. Muslims are fundamentalists. Communists also. কমিউনিস্টের মধ্যে ডেমোক্রেসি নেই, ওদের মধ্যেও ডেমোক্রেসি নেই। দুজনেই কিন্তু একদম রেজিমেন্টেশন, dictatorial. And in any communist country, Islam cannot reach. In any country where communists are in power, there is no scope of Islamic heads to come up. Similarly, in any Islamic country, when Islam in power, political power, there is no scope of any other religion, any other political philosophy to come up. In any Islamic country, communism cannot be preached. Any country or Islamic political power, there is no scope of any communist group to come up. And আমি সেজন্য বলি Islam and communism is absolutely incompatible. But they compromise only where? In one place. যেখানে ইসলামিক ফোর্স অ্যান্ড কমিউনিস্ট ফোর্স আউট অফ পাওয়ার, একদম মনে রেখো শাহানা, যেখানে যে ল্যান্ডে ইসলামিক ফোর্স অ্যান্ড কমিউনিস্ট ফোর্স দুজনেই আউট অফ পাওয়ার, সেখানে ওরা হাতে হাত ধরে টু আউস্ট দ্য রুলিং পলিটিক্যাল ফোর্স। একদম অপরচুনিস্টিক অ্যালায়েন্স। কিন্তু যখন এরা ক্ষমতায় আসবে, কিন্তু যে ক্ষমতায় আসবে সে কিন্তু অন্য লোককে টলারেট করবে না। পৃথিবীতে ভালো করে দেখো, কঙ্কনা ভালো করে দেখো, ইন্ডিয়াতে যেটা হয়েছে, যেহেতু ইসলামও পলিটিক্যাল পাওয়ার নেই অ্যাজ এ হোল, কমিউনিস্টরাও পলিটিক্যাল পাওয়ার নেই অ্যাজ এ হোল, সেজন্য ওদের অ্যালায়েন্স, দ্যাট অ্যালায়েন্স ইজ টেম্পোরারি অ্যান্ড টু আউস্ট দ্য রুলিং ফোর্স হুইচ ইজ অ্যাবোভ ইন দ্য হায়ার প্লেন। এবং এটা ওদের সাময়িক। লুক টু চায়না। চায়নার সেন্ট্রাল এশিয়া বর্ডারিং 4টা মুসলিম মেজরিটি স্টেটস, মধ্যে একটা নিয়ে উরঘুইরা কি অবস্থায় আছে। অ্যান্ড ইউ সি ইন নো কমিউনিস্ট কান্ট্রি ইউ উইল গেট দ্য হিউম্যান রাইটস, ইন নো ইসলামিক কান্ট্রি ইউ উইল গেট দ্য হিউম্যান রাইটস। অ্যান্ড একটা জিনিস বলি বারে বারে, ইন্ডিয়া ইজ দ্য অনলি কান্ট্রি যেখানে মুসলিমস এনজয়েজ ম্যাক্সিমাম হিউম্যান রাইটস, অ্যান্ড দিস মুসলিমস ফান্ডামেন্টালিস্ট অ্যাবিউজ ইন্ডিয়া, ভারতবর্ষকে সব থেকে অ্যাবিউজ করে। যে জিনিসটা দিন কয়েক আগে কাশ্মীরের এক্স চিফ মিনিস্টার গুলাম নবী আজাদ পার্লামেন্টে দাঁড়িয়ে বলল যে আই এম ফরচুনেট, আই হ্যাভ নট টু লিভ দিস কান্ট্রি ফর পাকিস্তান, আমাকে পাকিস্তানে যেতে হয়। এই কথাটা অ্যান্টনিও মাইনের পছন্দ হয়নি। আমি এ নিয়ে দেখি। আর যারা একটু অরিন্দম আর কারো প্রশ্ন আছে, আমি তাহলে আই উইল সুইচ ওভার টু দ্য আদার এরিয়াস।
Please advise, shall we start selling our properties and move to other states? অরিন্দম, বর্ডার এরিয়াতে কিন্তু সেই অবস্থা হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এরিয়াতে কিন্তু সেই অবস্থা হয়ে গেছে। দে আর বিং, হিন্দু ফ্যামিলিজ আর বিং কর্নার, রিলিজন আর থ্রেটেন্ড, মেয়েদের এক্সিস্টেন্স, মেয়েদের সতীত্ব যে কোনো সময় বিং ভায়োলেটেড, এবং বর্ডার এরিয়াতে তার নাম সংরক্ষণ করতে পারছে না। এটা এখনো যদি না হয়ে থাকো, কিন্তু এবার বলবো কিন্তু পশ্চিম বাংলার গুড ডেজ আর কামিং। এবার মাঝে একটা ব্লাড বাথ হবে কিনা আমি বলতে পারছি না। একটা জিনিস বলে রাখি, যদি এই ইলেকশন বিজেপি একা যদি 148 এর বেশি সিট না পায়, মিনিমাম 148, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে একটা সাময়িক কিন্তু ভয়ঙ্কর অবস্থা পৌঁছবে। সেটা থেকে ওভারকাম করবে বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল ওভারকাম করবে। সেটা কিন্তু ট্রানজিশন ফেজটা কি হবে জানি না আমি। এবার মহাকাল সবটাই করে দেবেন এটা হয় না, কারণ সেই সবটা ওনার করার আমাদেরকে উপযুক্ত হতে হবে। সৌম্য, আমাদেরকে উপযুক্ত হতে হবে। উইদাউট এনি কন্ট্রিবিউশন ফ্রম আস তার কোনো কিছু দেওয়াই কিন্তু স্থায়ী হবে না, কারণ আমরা সেই দানটাকে ধরে রাখতে পারবো না। বাংলাদেশ লিবারেশন, আমি আবার একদিন বলবো বাংলাদেশ লিবারেশন ওয়ার নিয়ে। আমি আরো কিছু নতুন চিন্তা ভাবনা করেছি কিছু ডকুমেন্টসের উপরে। বাংলাদেশ লিবারেশন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট ইস্ট পাকিস্তানকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করাটা সম্পূর্ণ দানটা কিন্তু মহাকালের। কিন্তু মহাকালের সেই দানটাকে ইস্ট পাকিস্তানের মানুষ, মুসলিম বাঙালিরা ধরে রাখতে পারল না। এই ট্র্যাজেডি। এবং ইন্দিরা গান্ধী এত বড় একটা মিলিটারি সাকসেসকেও কিন্তু নিজে কনভার্ট করলেন একটা মস্ত বড় ডিফিটে। ইন্দিরা গান্ধী এত বড় হাতে পাওয়া একটা ভিক্টরিকে সে বিট্রেড only for the Islamic cause. She betrayed the values of the war, the sacrifices of our martyrs. Indira Gandhi betrayed India. এরপরে এগুলো একদম বলবো। She is a betrayer. Mujib also a betrayer. He a betrayer. And no betrayer in finality will not get any mercy. Everyone has to pay because they are betrayed with the country, with the values. Both betrayed, both Indira Gandhi and Mujibur Rahman. আমি পরে সৌম্য, তোমার যদি সৌম্য তুমি পরে বরং অন্য কথাগুলো বলবো। এবার আমি কেন এই টার্মটা ইউজ করেছি ইন্ডি সেকুলারিজম। ইন্ডি সেকুলারিজম দেখো, যেমন আমি ইন্ডি মার্কো বলি, ইন্ডি মার্কো। দেখো, পৃথিবীর কোনো দেশের মার্কসিস্টরা কিন্তু ইন্ডিয়ান মার্কসিস্টদের মতো নয়। ইন্ডি মার্কো এটা একটা স্পেশাল, এটা একটা অন্য স্পেসিস, এটা অন্য একটা বিচিত্র প্রাণী। এটা তুমি দেখো, you go to the think of the communist and Marxist of the USSR. Can any communist of the USSR think of division of their country? Has ever they thought of? Think of a communist of China. Can any communist of China think of partition of their motherland or fatherland, whatever? Think of Vietnam, a Vietnam communist. Can they ever think of partition of Vietnam? They sacrificed to unify the country, South and North. But communists in India, the peculiar প্রজাতি, একটা প্রাণী,
They demanded Pakistan. They demanded partition as a precondition of the transfer of power. তার কারণটা কোথায় জানো সৌম্য? Communist Party of USSR, the Communist Party of China, the Communist Party of Vietnam, the people came from within. মাটি থেকে উঠে এসেছে। Wrong or right, that's a different dialogue. মাটি থেকে উঠে এসেছে, একটা মাটি থেকে আসা শক্তি, তার মধ্যে একটা প্যাট্রিয়টিজম ছিল। কিন্তু ইন্ডিয়ান কমিউনিস্ট, ইন্ডি কমিউনিস্ট, they are not born in this soil. They are the productions of the foreign powers. Brahmachari Shraddha, they are the production of foreign powers. আমি একদিন বলবো ইতিহাসটা, ওদের জন্মের কাহিনীটা বলবো সময় পেলে একদিন। সৌম্য, তুমি যে বইটা পড়ছো, তুমি তো 3টে বই তোমাকে উল্লেখ করে দিয়েছি, ভালো করে দেখো। ওখানে 3টে বই, অসাধারণ বই, ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির তাদের জন্মের ইতিহাসটা। সেখানে দেখবে তুমি তাদের রিলেশনস উইথ ইসলাম এন্ড কোন কোন ফরেন ফোর্স বিভিন্ন সময় তাদেরকে প্রজেক্ট করছে সেই ফরেন ফোর্সের নিজের স্বার্থে। এগুলো একদিন বলবো, ছোট করে বলে নিই একদম। যখন কথাটা এসছে এখানে একটু বলে নিই ছোট পড়ার সুবিধার জন্য। অরিন্দম স্যার, ইন্দিরা was a Muslim, hence never see. Yes, ইন্দিরা কখনো ভাবতে পারেনি যে পাকিস্তান বিভক্ত হয়ে যাবে, বাংলাদেশ হঠাৎ যুদ্ধ শেষ হয়ে যাবে, এত অল্প সময়ে হঠাৎ একটা মুক্ত বাংলাদেশ তৈরি হয়ে যাবে, সেটা ভাবতেই পারেনি। সে দেখলো তার বাবার তৈরি করা পাকিস্তান ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, পাকিস্তান ধ্বংস হয়ে গেলে নেহরু ডাইনেস্টির কি হবে? নেহরুর গান্ধী ডাইনেস্টি বেঁচে আছে on the equations of the divisions in the subcontinent. Amit Pal, in public address in 1972 in India, Sheikh Mujib Rahman highly praised for Indira Gandhi but not mentioned Subhash Chandra Bose. Yesterday, অমিত, সৌম্য, তুমি 37 ইলেকশনটা আমি বহুবার বলেছি, সময় পরে সময় আবার প্রেক্ষাপটটা এলে আবার বলবো, বহুবার বলেছি, আলোচনা করেছি। 37 মতোই আবার আসছে সময়টা। অমিত, yesterday released by Indian government Sheikh Mujibur Rahman's public address in 1972. Yes, sir, say something on the day about the Rajanipam Dotto, a CPGB teacher, stooge of British, how he brainwashed Jyoti Bose and Muzaffar Ahmed. এগুলো ডিটেলস এগুলো বলবো একদিন, এগুলো বলবো। এগুলো যখন এদের ডিসকাস করবো, শুধু দ্য অরিজিন অফ কমিউনিস্ট পার্টি অ্যান্ড দেয়ার অ্যাক্টিভিটিস ইন ইন্ডিয়া এই নিয়ে বলবো একদিন, বলবো। দীপঙ্কর, খুব ভালো প্রশ্ন এটা। খুব, এবার আসছি আমি একটু ছোট করে বলে রাখি, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ইসলাম অ্যান্ড কমিউনিজম। এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো কান্ট্রিতে এই সম্পর্ক নেই, এটা আছে একমাত্র ইন্ডি কমিউনিস্টদের সঙ্গে একটা সম্পর্কটা আমি বলে রাখি ছোট করে। মনে রেখো, যখন ইংরেজরা দিল্লির সিংহাসন দখল করে নিল মুসলিম বাদশাকে সরিয়ে দিয়ে, তখন ভারতবর্ষের মুসলিমদের মধ্যে সে বাদশাকে পাঠিয়ে দিল, মান্দালা জেলে পাঠিয়ে দিল। হ্যাঁ, তারপরে এখানে একটা সেকশন অফ মুসলিমদের মধ্যে একটা চিন্তা এলো যে এই ভারতবর্ষ অপবিত্র হয়ে গেছে, এই অপবিত্র ভূমিতে মুসলিম থাকা উচিত নয়। হ্যাঁ, শুনে রাখো অশোক, শুনে রাখো একদম। এবং এই রাগে দুঃখে যে অপবিত্র ভূমিতে থাকবো না, they left this British India, they took shelter in Afghanistan, a separate independent Muslim country. এটা 700 বছর আগে ভারতবর্ষ থেকে সরে গেছে।
এবার সেইখানে ওরা শেল্টার নিল, ওদের যে রুলার ছিল তার হেল্প চাইল যে আমরা আপনার কাছ থেকে বুদ্ধি এবং সামরিক সাহায্য নিয়ে আমরা ব্রিটিশকে সিংহাসনচ্যুত করব, আমরা আবার দখল করব, কারণ দিল্লি শাসন করার অধিকার একমাত্র আমাদের হলো। কিন্তু কাবুলের যে মুসলিম যে রুলাররা অত শক্তিশালী ছিল না। দেন দে ওয়েন্ট টু রাশিয়া, তখন ইউএসএস তৈরি হয়নি, জারের রাশিয়া। আর জারের একটা ন্যাচারালি জারের সাম্রাজ্য, জারের একটা রাগ আছেই, যেমন ব্রিটিশ এম্পায়ারের রাগ আছে এগেনস্ট জার, আবার জারের একটা রাগ আছে ব্রিটিশ এম্পায়ারের উপর। আর ভারতবর্ষ সাউথ এশিয়া দখল করেছে ব্রিটিশ, এটা জারের কিন্তু একটা রাগের কারণ হলো। আর জার শক্তিশালী থাকলে তাহলে হিমালয়ান রেঞ্জে ব্রিটিশ বেশি এগোতে পারবে না, জারের পতন চাই তারা, এইভাবে একটা রাগারেগি আছে। এই মুসলিম রাজারা এখান থেকে ভারত ত্যাগ করেছে, they went to take the help of the Jar, and by this time 1917 1919 দু বছরের দুটো রেভলিউশনস এর মধ্যে, সকল রেভলিউশনস এর মধ্যে অ্যাকচুয়ালি মিলিটারি কু হয়েছিল। ওগুলো রেভলিউশন বলে যে কথাগুলো বলা হয়, এগুলো গল্প, ওগুলো সব মিলিটারি কুর মতো হয়েছিল বিভিন্ন কারণে, সেটা পরে একদিন বলবো, তোমরা অনেকে জেনে গেছো সেটা মিলিটারি কু। এইবার জারের পতন ঘটলো, কিন্তু রিলেশনস গুলো ছিল, এইবার যে মুসলিমরা চলে গেছিল ওরা নতুন কমিউনিস্ট পার্টি রাশিয়া, কমিউনিস্ট পার্টি অফ রাশিয়া ইউএসএসআর, হ্যাঁ, ওদের সাহায্য চাই। এবার এই সাহায্যটা এবার কমিউনিস্ট অফ রাশিয়া ওরা সাহায্য করবে কেন? কারণ এই সাহায্যের দিয়ে ওরা ব্রিটিশ ইন্ডিয়াকে ওরা আঘাত করতে পারবে। এবার এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ ওখানে তৈরি হলো ইন তাসখান্ত সিপিআই, তার হেড করা হলো সেই ঘুরে যাওয়া সেই আমাদের বাঘাযতীনের সেই অনুগামী শিষ্য, সেই এমএন রায়, নাম পাল্টে গেছে এমএন রায়কে করে এইভাবে সৃষ্টি হলো বিদেশের মাটিতে কমিউনিস্ট পার্টি অফ রাশিয়ার স্বার্থে। তারপরের চ্যাপ্টারটা শোনো, তাহলে রিলেশনস বিটুইন ইসলাম অ্যান্ড কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, রিলেশনটা এখানে একটু বোঝো। তারপরে এসো ওটা ডোমিনেন্স, নিউমারিক্যাল ডোমিনেন্স ইন কমিউনিস্ট পার্টি, কিন্তু যদি ইন্টেলেকচুয়াল ডোমিনেন্সটা কিন্তু অন্য লোকের, বাট নিউমারিক্যাল ফিজিক্যাল ডোমিনেন্সটা সিপিআই এর মধ্যে কিন্তু মুসলিমদের রয়ে গেল, অ্যান্ড লিঙ্ক উইথ দ্য নর্থ ওয়েস্ট রিজিয়ন অফ দ্য ভারতবর্ষ। এইবার দেখো, তারপরে এবার রাশিয়ার প্রবলেম হচ্ছে আফটার বিং কমিউনিস্ট রাশিয়া ইউএসএসআর, তার ওয়ার্ল্ড ট্রেড থেকে সে বঞ্চিত হলো, এক্সকমিউনিকেটেড। আর তখন ওয়ার্ল্ড ট্রেডের হেডকোয়ার্টার তখন লন্ডন রুলস দ্য ওয়ার্ল্ড ট্রেড, and capitalist London is not allowing entry of the USSR into world trade. আর ওয়ার্ল্ড ট্রেডে না ঢুকলে রাশিয়ার ইউএসএসআর এর ফিনান্স কন্ডিশন খুব খারাপ হয়ে যাবে, সে আর্মির টাকা যেমন পে করতে পারবে না। মনে রাখবেন এই সময় এই অনেকভাবে জারের সময়কার যত গোল্ড ট্রেজার ছিল এটা ওয়ার্ল্ড মার্কেটে বিক্রি করে সাউথ আমেরিকাতে বিভিন্ন জায়গাতে বিক্রি করে যে টাকা আসতো সেই টাকা দিয়ে ওরা আর্মি পেমেন্ট দিত, এবং এই ব্ল্যাক মার্কেটে এই যে ইউএসএসআর এর গোল্ড বার্স গুলোকে বিক্রি করতে সাহায্য করতো এমএন রায়। এই জন্য এমএন রায়ের ইম্পর্টেন্স বেশি। সরি, কিন্তু আবার একটা খেলা শুরু হলো। লন্ডন মস্কোকে বলল যে তোমার যে কমিউনিস্ট পার্টিটা আছে ওটা আমার আন্ডারে দাও, তুমি কন্ট্রোল ছাড়ো, এই শর্তে আই উইল অ্যালাউ ইউ টু এন্টার ইন দ্য ওয়ার্ল্ড ট্রেড।
একদম ডকুমেন্টস দেখবে তোমরা, যে সিপিআই ছিল ডাইরেক্টলি মস্কোর কমিন্টার্নের অধীনে, এই সিপিআই শিফট করে গেল আন্ডার দি কন্ট্রোল অফ লন্ডন, অ্যাপারেন্টলি ইন দ্য নেম অফ কমিউনিস্ট পার্টি অফ গ্রেট ব্রিটেন, সিপিজিবি, কমিউনিস্ট পার্টি অফ গ্রেট ব্রিটেনের আন্ডারে গেল সিপিআই। সিপিজিবি ফিনান্স কে করত? লন্ডন সরকার এবং লন্ডনের বড় বড় ইম্পেরিয়ালিস্ট হেডস। কারণ এই সিপিজিপি দিয়ে পৃথিবীর বিভিন্ন ব্রিটিশ কলোনিতে বিপ্লবীদের মাথাগুলো খাওয়া হবে, বোঝানো হবে যে লিবারেশন ওয়ার অফ দ্য কান্ট্রি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনিজম। না বোঝা গেল? অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের যারা লিবারেশন ওয়ার করার চেষ্টা করছিল, যারা প্যাট্রিয়টিক ওয়ার্স করছিল টু লিবারেট দেয়ার কান্ট্রি ফ্রম দ্য ব্রিটিশ কলোনি, ব্রিটিশ এম্পায়ার, মাথাগুলো সব খারাপ হয়ে গেল অনেকের। খারাপ, তাই তো আমার ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করবো কেন? আগে দরকার কমিউনিস্ট হওয়া, আগে দরকার দেশটাকে কমিউনিস্ট করা, তারপরে ব্রিটিশের বিরুদ্ধে শত্রু, ব্রিটিশকে তাড়ানো। অর্থাৎ আমাদের দেশকে শোষণ করছে কারা? দেশের ক্যাপিটালিস্টরা, পাতি বুর্জুয়ারা, এরাই হচ্ছে জনগণের শত্রু। ব্রিটিশ প্রথম শত্রু নয়, প্রথম শত্রু হচ্ছে দেশের ক্যাপিটালিস্ট, ওদেরকে সরাতে হবে। ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করাটা আমাদের এখন কর্তব্য নয়। এই হচ্ছে কমিউনিস্ট পার্টিগুলোর বিভিন্ন কলোনিতে শিক্ষা। আমি একটু বোঝাতে পারলাম? অ্যান্ড সেই কমিউনিস্টরা বিভিন্ন দেশে জেলখানা থেকে বেরিয়ে গেল অ্যাজ ব্রিটিশ এজেন্টস। They became in different colonies, particularly in India. They came out from jails as British agents. Even those who are outside the jail, তারা একটা কম্প্রোমাইজে গেল। হ্যাঁ, অভি সুভাষ বলেছিলেন দেশকে পরাধীন করার দায় যদি বাঙালিদের উপর বর্তায়। হ্যাঁ, এটা একটা বিখ্যাত উক্তি আছে। বাংলাদেশ সেই দায় তো নিয়েছে, কিন্তু বাঙালি আবার পয়জনড হয়েছে বাই ডিফারেন্ট ফরেন ইডিওলজিস। বাঙালি কিন্তু আবার একটা স্যাক্রিফাইস করতে হবে, তাহলে দেশকে মুক্ত করার দায়িত্ব বাঙালি নিতে হবে। 22,000 কিলোমিটার আমাদের বর্ডার এরিয়া, আসাম ত্রিপুরা ধরে, সেখানে ডেমোগ্রাফি অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। আমি এগুলো নিয়ে আমি একদিন এই ডেমোগ্রাফিক চেঞ্জ নিয়ে কি হয়েছে একদিন বসবো, একদম সাহানা। আমি বোঝাতে পারলাম সিপিআই এর জন্ম হয়েছিল, অর্থাৎ একটা পরিষ্কার বুঝে না, দি কন্ট্রোল অফ সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া শিফটেড ফ্রম দি হ্যান্ডস অফ মস্কো কমিন্টার্ন টু দ্য হ্যান্ডস অফ দ্য ব্রিটিশার্স। একদম আমি ডকুমেন্টটা দিয়ে দিয়েছি, একদম ব্রিটিশ ইন্টেলিজেন্স ডকুমেন্টটা দিয়ে দিয়েছি আমার সেকেন্ড ভলিউমে, নেতাজি সুভাষচন্দ্র সেকেন্ড ভলিউমে দিয়ে দিয়েছি এটা সেকেন্ড এডিশন। আচ্ছা, একদম মগজ ধলাই করার জন্য। অমিত, yesterday India government via Prasar Bharati Archives shared Sheikh Mujibur Rahman's public speech in Brigade Parade Ground in 62. হ্যাঁ, এবার আসছি আমি আর কারো প্রশ্ন। এবার আমি যাচ্ছি নেক্সট। এই মুহূর্তে বোধহয় অভিক, তুমি রাম মন্দিরের তালা খোলা হয়েছিল প্রধানমন্ত্রী নরসিংহ রায়ের আমলে। হ্যাঁ, রাম মন্দিরের তালা প্রথম খোলা হয়েছিল নরসিংহ রায়ের আমলে না, ওটা খোলা হয়েছিল আরো আগে, ওটা বলবো একদিন। ওটা খোলা হয়েছিল তোমার, ওটা রাজীব গান্ধীর সময়। হ্যাঁ, নরসিংহের সময় আর একটা বড় কাজ হয়েছিল, স্টেপ বাই স্টেপ হয়েছে। এগুলো একটা বিশাল বড় ডিভাইন হ্যান্ডের কাজ। এগুলো আমাদের চিন্তার বাইরে। এগুলো শুধু তাই নয়, 1949-এই ওখানে আমি বলেছিলাম ওখানকার ডিস্ট্রিক্ট জাজ ওখানে পুজো অর্চা করার অর্ডার দিয়ে গেছিলেন, এবং এটা জানতে পেরে নেহেরু খুব রেগে গিয়েছিলেন। এবং তিনি আর কেউ নন, যে বাড়িতে মহাকাল পরবর্তীকালে 83-85 ছিলেন, সেই বাড়ির গ্র্যান্ডফাদার তিনি জাজ ছিলেন।
একটা খুব বড় একটা একটা লিঙ্ক। তার পরবর্তীকালে আরো একটা স্টেপ এগিয়ে গেল, আমাদের রাজীব গান্ধী আফটার এ মিটিং উইথ শঙ্করাচার্য, সাম মিস্টেরিয়াস অ্যাডভাইস, তারপরের ঘটনা হচ্ছে যে নরসিংহ রাও। এগুলো স্টেপ বাই স্টেপ, এগুলো ইজ এ ইনভিজিবল ডিভাইন হ্যান্ড। এগুলো কিভাবে হয়, কি হয়, এগুলো বিশ্লেষণ করার অধিকার আমাদের নেই। এবার আসছি এবার একটু দুটো জিনিস বোঝাতে পারলাম শাহানা, যে রিলেশন অফ ইসলাম উইথ ইন্ডি কমিউনিস্ট, ইন্ডিক মার্কসিস্ট, এই রিলেশনটা পৃথিবীতে অন্য কোনো পার্টির মধ্যে নেই। আর আর একটা জিনিস বোঝাতে পারলাম যে একমাত্র কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যারা ভারতবর্ষের ডিভিশন চেয়েছে, আর কোনো কান্ট্রি তুমি পাবে না তাদের ফাদারল্যান্ড আর মাদারল্যান্ডের ডিভিশন চেয়েছে। যে পিকিউলিয়ার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তার কারণটা বললাম, কারণ ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তৈরি হয়নি ফ্রম দ্য সয়েল, তৈরি হয়েছে বাই দ্য ফরেন ফোর্সেস, ফর দি পারপাস অফ দ্য ফরেন ফোর্সেস। এরা আজও পর্যন্ত ডিপেন্ডেন্ট অন ফরেন ফোর্সেসই রয়ে গেল। একসময় ছিল রাশিয়ার ডিপেন্ডেন্ট, আজকে তো এখন তো পুরো চায়না ডিপেন্ডেন্ট। আজকে সিপিএম একসময় বোঝাবো, একই সঙ্গে চায়না, একই সঙ্গে সিপিএম চায়নারও এজেন্ট আর আমেরিকারও এজেন্ট। পিকুলিয়ার জিনিস, এজেন্ট হওয়া বিভিন্ন লোকের হওয়া যায়। চ্যাপ্টার, কয়েকটা চ্যাপ্টার আছে ওই বইগুলোর মধ্যেই, কয়েকটা চ্যাপ্টারই আছে একটু পড়ে নাও। they got the political importance। তোমাকে একটা উদাহরণ দিই, ইস্টার্ন ইন্ডিয়াতে যখন যদি আর্মি ঢুকে এখানে খাবার দাবার পেয়ে যায় তাহলে করতে হবে, তাই করলো ওরা। সমস্ত ফেমিন তৈরি করলো। বার্মা থেকে তার রেডিওতে বললেন যে আমি এখান থেকে, তোমরা শুধু জাহাজগুলোকে ফিরে আসার মতো সুযোগ করে দাও। কোনো উত্তর নেই। আর বিভিন্ন দেশ চার্চিলকে বলল যে এই সময় ফেমিনের সময় তুমি খাবার পাঠাও, সে কিছু শুনলো না। এপার বাংলাদেশে এবং পূর্ব ভারতবর্ষে ফেমিন তৈরি হলো। সেই সময় তথাকথিত রিলিফের নামে কিছু খাবার দেওয়ার জন্য, কিছু খিচুড়ি বিলির জন্য কিছু লঙ্গরখানা তৈরি হয়েছিল। শাহানা শুনতে পাচ্ছ? লঙ্গরখানা তৈরি হয়েছিল। সেই লঙ্গরখানাতে খাবার দেওয়া হতো, আমার ঠাকুরদা কাছে শুনেছি। শাহানা তুমিও শুনতে পাবে। সেই লঙ্গরখানাগুলোর ভলেন্টিয়ার কারা ছিল জানো? লঙ্গরখানাগুলোর ভলেন্টিয়ার ছিল সিপিআই এর ক্যাডাররা। সিপিআই এর ক্যাডার দিয়ে লঙ্গরখানা চালানো হতো। সিপিআই এর ক্যাডারদের মুখটাকে পপুলার করার জন্য, ট্রেটরদের মুখটাকে হোয়াইট ওয়াশ করার জন্য তারা হলো লঙ্গরখানার ভলেন্টিয়ার্স। হ্যাঁ, ডিসকানেক্টেড হয়ে গেছে। Am I disconnected?
Am I disconnected? পার্থ, আপনার এফবি ফেসবুক একটা পোস্ট খুব ভালো লাগলো, সেকুলার হব তো দেশভাগ করলো কেন? ইয়েস, am I? সৌম্য বলছে আমি ডিসকানেক্টেড। am I disconnected? তোমরা রেসপন্স করো। am I disconnected? should I continue or stop? I feel I am not disconnected. Am I disconnected? No response. Possibly I am disconnected. You are live. Oh, Amit, you are live. Which can? Okay, sorry. I hope Shoma is connected. এইবার আসছি আমি একটা জায়গাতে। আচ্ছা, এবার আরেকটা জায়গায় আসছি, সেকুলার মিট। সেকুলার মিটটা ভালো, ব্রিগেড পারগান। আই হোপ ইউ আর নাও ইট ইজ কানেক্টেড, প্লিজ কন্টিনিউ। ওকে, তোমরা বোধহয় কবে যেন রোববারে দেখলে একটা একটা অদ্ভুত পিকুলিয়ার সেকুলার মিট। মাঝে এক সিদ্দিকি, তার দুদিকে কংগ্রেস অ্যান্ড কমিউনিস্ট। দেখো চিত্রটা, সৌম্য দেখো, একদম বিউটিফুল ওল্ড পিকচার, রিপ্লেট। ভালো করে দেখো, ভারতবর্ষে ব্রিটিশ তো আগে থেকে বসেই ছিল, যদি দেশ থেকে যেতে হয় আমাকে দেশটা ভাগ করে যেতে হবে। দেশটা কেন ভাগ করতে হবে? কারণ দেশটা ভারতবর্ষের মতো এরকম একটা জুয়েলকে যদি আমাকে ত্যাগ করতে হয়, আমার এম্পায়ারের লস, সেই এম্পায়ারের লসটা কম্পেনসেট করতে আমি দেশটা ভাগ করে দেব। দেশটা ভাগ করলে দুটো দেশই উইক হবে, দেশটা উইক হবে। উইক হলে আমি কন্ট্রোল রাখতে পারবো ফ্রম এ ডিস্টেন্স। প্লাস আমি সব দেশকে অস্ত্র বিক্রি করবো, তাদের পুয়ার ইকোনমিকে আমি এক্সপ্লয়েট করবো। একে অপরের যুদ্ধ করিয়ে আমি আমার দূর থেকে আমার ডিভিশন অ্যান্ড রুলটা কন্টিনিউ করবো। এই তো ডিভিশন, এই তো আইডিয়া। এবং সেইটা করার জন্য সে প্রথম তৈরি করেছিল কাকে? টু এক্সিকিউট দেয়ার প্ল্যান মুসলিম লীগকে তৈরি করে রেখেছিল সে। তারপরে কংগ্রেসের মধ্যে ওই গান্ধী নেহরুর মতো কিছু এজেন্টকে সে ঢুকিয়ে রেখেই ছিল, যে ঠিক মতো সময় আমি ঠিক এজেন্টকে খেলবো। তারপরে এসেছিল পিকচারে কমিউনিস্ট পার্টি। দেখো, পার্টিশন করতে কিন্তু ব্রিটিশের খুব একটা অসুবিধা হয়নি। অর্থাৎ এই পার্টিশনটা সুন্দরভাবে, মাঝে একদম মুসলিম, একদিকে কমিউনিস্ট, একদিকে কংগ্রেস, সুন্দরভাবে পারপাস এক্সিকিউট করেছিল। আমি একটা জিনিস বলি, পাকিস্তান was demanded by, division was demanded by Muslim League and supported by Congress, and the intellectual support came from intellectual support. দেখবেন কত থিওরি, কমিউনিস্টদের কত থিওরি, একদম কত দর্শন, কত থিওরি, ওইগুলো পড়ে দেখো। বিভিন্নভাবে তাত্ত্বিক দিক থেকে, বিভিন্ন শব্দের বিন্যাসে, তাত্ত্বিক বিন্যাসে, থিওরিতে সে পাকিস্তান দাবিকে যথাযুক্ত, উপযুক্ত বলে সে দাবি করছে কমিউনিস্ট পার্টি। তাত্ত্বিক বিশ্লেষণ, তাত্ত্বিক সাপোর্ট, intellectual support for Pakistan came from communists. ঠিক একই পিকচার তোমরা দেখলে এই গত রোববারে। দেখো, এই সিদ্দিকী সাহেব জলসা করে বেড়ান, গত বহু বছর ধরে জলসা করছে। জলসা এপার বাংলায় করে, ওপার বাংলায় করে। জলসার কি একটা ডায়লগ দেখবেন। আপনারা কোরআন পড়েছেন? কোরআন পড়ে নেবেন। কোরআন না পড়লে আপনারা ইসলাম বুঝতে পারবেন না। হাউ রেজিমেন্টেশন, অ্যাগ্রেশন, ইনটলারেন্স, and their advice about sex, how to behave with the ladies of other religions, all well described. Lifestyle সমস্ত কি হবে, how to numerically increase their number, all these things, how to enhance, expand their empire for Allah, সব আছে, সুন্দর ডেসক্রিপশনস গুলো আছে। এবার দেখো, এই লোকটা একদম বিভিন্ন জলসার মধ্যে প্রচার করে যায় ইসলাম,
একদম ইসলাম অ্যান্ড ইনটলারেন্স টু আদার রিলিজিয়ন্স। এই কয়েকদিন আগেই বলেছে যে ভারতবর্ষে অন্তত 50 কোটি লোক মারা যাক, এই হচ্ছে তার বক্তব্য। আর একটা জায়গায় দাবি করেছে যে প্রতিটা মুসলমানের অবশ্যই মস্কে যাওয়া উচিত। এই প্র্যাকটিসটা করলে একদিন সমস্ত ভারতবর্ষ আল্লাহর অধীনে চলে আসবে। অর্থাৎ তাই যদি হয়, অর্থাৎ সারা ভারতবর্ষে এখনো যতটুকু হিন্দুরা বেঁচে আছে এগুলোকে হয় খুন করা হবে, না হয় কনভার্ট করা হবে, না হয় বাইরে যেতে বাধ্য করা হবে। এই তো কথা। আর সেই মানুষটা আজকে আইকন অফ দ্য সেকুলার্স, কংগ্রেস সেকুলারিজম অ্যান্ড কমিউনিস্ট সেকুলারিজম। বিচিত্র। আর একটা জিনিস, কমিউনিস্টের সেকুলারিজমের কথা বলে, আর সেকুলারিজম শব্দটা তো তৈরি হয়েছে ভারতবর্ষে টু ডিস্ট্রয় দ্য মেজরিটি, হোয়াট এভার রিমেনিং মেজরিটি। সেকুলারিজম নিয়ে বহুবার অনেক কথা বলেছি। যদি সেকুলারিজম থাকবে ভারতবর্ষে, তাহলে হোয়াই ডিফারেন্ট কোডস, হোয়াই ডিফারেন্ট হিন্দু কোড, হোয়াই ডিফারেন্ট মুসলিম কোডস, এগুলো থাকবে কেন? সেখানে ওবিসি থাকবে কেন? সেখানে কাস্ট সিস্টেম থাকবে কেন? সেখানে দ্রাবিড়, মুনেত্রা, কাজা খামের নামে পার্টি থাকবে কেন? সেখানে সমাজ একটা গ্রুপের নামে ওই বহুজনদের নামে একটা পার্টি থাকবে কেন? মুসলিম লীগ থাকবে কেন? পিকিউলার, যেটা বলতে ভুলে গেছিলাম, কেরালা দুটো ফ্রন্ট আছে, ইউডিএফ, এলডিএফ। ইউডিএফ এর সঙ্গে একটা মুসলিম লীগের ফ্যাকশন আছে। মুসলিম লীগের ফ্যাকশনে ইউডিএফ ইজ সেকুলার, একটা এলডিএফ এর মধ্যে একটা ফ্যাকশন আছে মুসলিম লীগের। মুসলিম লীগ নিয়ে এলডিএফ সেকুলার। আর এখানে পশ্চিমবাংলায় নতুন পিকচার দেখছি আমরা। এখানে ফ্র্যাঙ্কলি যে কমিউনাল টেরোরিস্ট সিদ্দিকি, তার সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। একদম গান্ধী এটাই চেয়েছিল। গান্ধী খুব খুশি আছে। গান্ধী, হ্যাঁ, অভিষেক 50 কোটি মানুষ, হ্যাঁ বলেছিল তো, হ্যাঁ বলেছিল, এই সেই সিদ্দিকি। এরা হচ্ছে কমিউনিস্টদের সেকুলার আইকন। সোনিয়া গান্ধীর একটা জিনিস বলে রাখি, এই যে চৌধুরী, মুর্শিদাবাদের চৌধুরী কিন্তু খুব আনহ্যাপি, বাট ইজ আন্ডার ট্রিমেন্ডাস প্রেশার অফ অ্যান্টোনিও মাইনো। অ্যান্টোনিও মাইনো ইজ এ ভ্যাটিকান এজেন্ট, ইজ এ ফরেন এজেন্ট হিয়ার টু ডিস্ট্রয় দিস ভারতবর্ষ। হিন্দু মেজরিটি ওদের সহ্য হচ্ছে না। দে ওয়ান্ট টু, মনে রাখবেন, ব্রিটিশের 200 বছরের ইতিহাসে তারা ভারতবর্ষের কোনো অংশকেই খ্রিস্টান মেজরিটি করতে পারেনি, কোনো অংশকে। কিন্তু কংগ্রেস তার 60 ইয়ার্সের রুলে ভারতবর্ষের 3টে স্টেটকে খ্রিস্টান মেজরিটি করে, 90%-এর বেশি। মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল। অ্যান্ড বাই দ্য গ্রেস অফ টেরিজা, ইউ কল মাদার টেরিজা, আমি ওকে মাদারও বলতে রাজি নই, সিস্টারও বলতে রাজি নই। হি জাস্ট মিসেস টেরিজা অর মিস টেরিজা, দ্যাটস অল। টেরিজা is a Christian evangelizer. Is against the concept of Bharatvarsha. He came here to destroy this Bharatvarsha. He is an agent of Vatican. He is a poisonous lady. She is a dangerous lady. আর সোনিয়া ওই একদম টেরিজা যে পারপাসে এসেছিল সেই একই পারপাস করছে। টেরিজার কাজটাই ও কন্টিনিউ করছে। এবং এইগুলো সম্বন্ধে একদম, তারপরে আমি আসছি। আমি একটা জিনিস তোমাদের আজকে একটু শুনিয়ে রাখি। কতক্ষণ হলো? আমি কিন্তু বেশিক্ষণ তোমাদের জাগিয়ে রাখবো না, এই অনেকক্ষণ হয়ে গেছে। অনেক কথা বলার ইচ্ছে ছিল, না আজকে কিছু বলবো না। একটা ছোট ইতিহাস বলে রাখি, ছোট ইতিহাস বলে শেষ করবো। সিপিআই এর জন্ম কাহিনী তোমাদের বললাম। তোমরা জানো কমিউনিস্ট পার্টির ইতিহাস, এই যে সিপিএম এর জন্ম কাহিনী একটু বলে রাখি। 19, ঠিক মনে আসছে না এখন ইয়ারটা,
61 ধারে কাছে। ইয়েস, একটা ঘটনা ঘটল। পশ্চিম বাংলায় মোটামুটি একটা আস্তে আস্তে তখন সারা ভারত নর্থ ইন্ডিয়াতে তখন খাদ্য সংকটের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। রং পলিসি অফ নেহেরু, 65 থেকে একদম খাদ্য সংকট অ্যাকিউট হচ্ছে। আর কমিউনিস্ট পার্টি আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, সিপিআই এর। বাংলাদেশে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ মানে পুরো পাকিস্তানে, ওখানে বাঙালি মুসলিমদের মধ্যে এগেনস্ট দা পশ্চিম পাকিস্তান মুসলমানদের এগেনস্টে একটা কিন্তু খুব জমা হচ্ছে। এই প্রেক্ষাপটে একটা ঘটনা ঘটল। ঘটনাটা হলো এই, তখন পাক সার্কাস অঞ্চলে, যেটা এখন বাংলাদেশ হাই কমিশন, ওটা আগে ছিল ওই বিল্ডিংটা পাকিস্তানের ডেপুটি হাই কমিশন, মূলত ডিল করতো ইস্ট পাকিস্তানটাকে। এই ডেপুটি হাই কমিশনে একটা কয়েকজন লোকের মিটিং হলো। একজন আমেরিকান আর আর সিপিআই থেকে, মুর্শিদাবাদ অঞ্চল থেকে সিপিআই এর একজন নেতা, আর পাকিস্তানের কয়েকজন, ইনক্লুডিং ডেপুটি হাই কমিশনার অফ পাকিস্তান। এই মিটিং থেকেই জন্ম হয়েছিল সিড অফ দ্য সিপিএম। সিপিএম এর জন্মের একদম একদম নিউট্রিশনটা এলো আমেরিকান এবং পাকিস্তান থেকে। তার কারণটা হচ্ছে সিপিআই ছিল টোটালি কন্ট্রোল বাই দ্য ইন 60s বাই ইউএসএসআর, ইউএস, এবং তার অপোজিট পোলে আছে ওয়াশিংটন। ওয়াশিংটনের প্রয়োজন ছিল সিপিআই কে ভেঙে এমন একটা দল করতে যে দলটাকে সে ইউজ করতে পারবে। তাদের মাস্ক অ্যান্ড গাউনটা থাকবে কমিউনিস্ট, তারা হবে আমেরিকান এজেন্ট। এবং অদ্ভুতভাবে এই সিপিএম পরবর্তীকালে তুমি একই সঙ্গে পাকিস্তানের এজেন্ট, আমেরিকার এজেন্ট, চীনের এজেন্ট। আরো বলে রাখি, যখন 71-এ বাংলাদেশ লিবারেশন ওয়ার শুরু হচ্ছে, যখন প্রায় 1 কোটি রিফিউজি এসে গেছে বাংলায়, যুদ্ধ ডিক্লেয়ারও হয়ে গেছে, কোন ফেজে আপনারা সিপিএম লিডারদের কোনো অ্যাকশনে দেখবেন না। Absolutely, you will see in 1971 in no action, in no sphere of activities of this eastern part of India related to Bangladesh liberation war. তখন বাংলাদেশ ইস্টার্ন ফ্রন্টে ইন্ডিয়ান আর্মি পজিশন, অ্যাকশন চলছে বেসিং দিস বর্ডার এরিয়া। 1 কোটি রিফিউজি শেল্টার নিয়েছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর্মি মুভমেন্টস, তাদের জন্য সিম্প্যাথি, হ্যাঁ, বাংলাদেশের ইস্ট পাকিস্তানের আহত মানুষদের জন্য আমরা তখন খুব ছোট আমরা, প্রচুর বুলেটিনস বেরোচ্ছে, ছোট ছোট ম্যাগাজিনস বেরোচ্ছে, অ্যাক্টিভিটি, রেডিও স্টেশন, তাদের জন্য বিভিন্ন রকমের ভলেন্টিয়ার্স যাচ্ছে। ভারতবর্ষের সিপিআই যেহেতু সাপোর্টার অফ ইউএসএসআর, তারা ব্যাক করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মুভমেন্টস। ইভিন জনসংঘ ইজ অ্যাক্টিভলি সাপোর্টিং ইন্দিরা গান্ধী ইন দিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দি অনলি পার্টি রিমেন অ্যাবসলিউটলি সাইলেন্ট। শাহানা শুনে রেখো, ব্রহ্মচারী শ্রদ্ধা প্রকাশ, অ্যাবসলিউটলি একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, মানে গ্লোবের শতখানা কান্ট্রি দৌড়ে এসছে, সিপিএম সিটিং ইন দিস বেঙ্গল, ইন দিস ক্যালকাটা হেডকোয়ার্টার, remaining absolutely silent. No action. No action. No activity. বাংলাদেশ লিবারেশন ওয়ারটা সিপিএমের একদম পছন্দ হয়নি। আরো শুধু দেখে রাখো, সেই বাংলাদেশ লিবারেশন ওয়ারের এগেনস্টে চায়না অ্যান্ড আমেরিকা
হিয়ার সিপিএম। ইকুয়েশনটা বোঝা গেল? শাহানা, বোঝা গেল? হ্যাঁ, শাহানা সুইস মিশনারি স্কুলে 9 বছর বসে থেকে মূল্যবান অভিজ্ঞতা সঞ্চয় করেছে। অর্ঘ দত্ত, আমি আজকে তো আর কিছু বলবো না। এই মা, 1 ঘন্টা হয়ে গেছে। বছরে আমি কিছু বোঝাতে পারলাম? আমি কিন্তু থিওরিটিক্যাল কিচ্ছু বলিনি আজকে। আজকে না বোঝার কিছু নেই। তোমরা আমার দেওয়া ফ্যাক্টসগুলোকে ইউ ক্যান ডাউট, ইউ ক্যান চ্যালেঞ্জ মি, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট চ্যালেঞ্জ অন রিডিং সাম ডকুমেন্টস, সাম কাউন্টার ডকুমেন্টস টু কাউন্টার মি। আমাকে গালিগালাজ করে কোনো লাভ নেই। আমি গালিগালাজ করার আগে তোমাদের কাউন্টার ডকুমেন্টস বের করতে হবে। মেধাবীদের বেকার করে ঘরে বসিয়ে নারায়ণদের সর্বনাশ করে হবে। অধীর চৌধুরী কি মাঝে মাঝে মনে হচ্ছে স্যার? অধীর খুব ঝামেলার মধ্যে আছে। অধীর দেখো, অধীর has come from RSP. He's a production of a very brilliant man. He's a production of Tridip Chaudhary, who was a liberation, who was a freedom fighter, legendary freedom fighter, Tridip Chaudhary. কিন্তু অধীর কি করবে? ইজ এ ট্র্যাজিক হিরো অধীর। কি করবে ও? অ্যান্টোনিও মাইনর পাল্লায় পড়েছে, ওর পক্ষে তো খুব মুশকিল, খুব মুশকিল ওর পক্ষে। অভিষেক মেটিয়া, শোনো সুদীপ্ত ভট্টাচার্য কি আছে? অমিত, রাশিয়ান announced its A thesis as an answer to the Marshall Plan, encouraging more activism on the part of the international communist parties. The Indian communists thus geared up for an armed insurgency. কেরলের মুসলিম লীগের সাথে পাকিস্তানের মুসলিম লীগের লিঙ্ক আছে কোনো? ও বাবা, পুলিশের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? মনে রেখো, ওয়ার্ল্ডের সমস্ত সুন্নিদের the religious headquarters is Mecca. They are loyal to any Sunni of any country anywhere in the world. তার একমাত্র জায়গা of loyalty is Mecca and Medina. This is called extraterritorial loyalty. না শাহানা, খারাপ বই পড়তে পারি না। প্রথম পৃষ্ঠা ভালো না লাগলে দ্বিতীয় পৃষ্ঠা, আর দেখো একটা পৃষ্ঠা খারাপ থাকতেই পারে, ইউ হ্যাভ টু গো থ্রু। সেই আমি যেটা করি কি, আমি যে কোনো বইয়ের প্রথম পেলে আই গো থ্রু ভেরি স্পিডিলি, পেজ ওভার করে যাই, পেজ ওভার করে যাই। আমি দেখে নিই যে কোথায় কোথায় ইম্পর্টেন্ট, একটু দাগ দিয়ে চলে যাই, যেখানটা ইম্পর্টেন্ট, যেখানে ডকুমেন্টেশন, সেটাকে রিপিটেডলি পড়ি। বাকি অংশ পড়বো না। একটা বইয়ের একটা দুটো পাতা বা ফ্রন্টটা খারাপ লেখা আছে বলেই যে সব বইটা খারাপ হতে পারে? একটা মানুষের একদিনের বিহেভিয়ারটা খারাপ হতেই পারে। ইউ ক্যান নট জাজ এ পারসন by his behavior on one occasion. You cannot judge a book by one page. হ্যাঁ, আজকে আর কিছু বিরক্ত করবো না। আমি দেখি কালকে পারলে বসবো। আমি কিন্তু আর কোনো থিওরিটিক্যাল কথা বলবো না। আমি যে জায়গাগুলো একটু বোঝাবার আমার মনে হয় উচিত, আমি সেই জায়গাগুলো বুঝিয়ে দেব। আর একটু বলতে পারি, আমি একটু, আচ্ছা তোমাদের অনেক বন্ধু আছে শুনেছি, আমি এই জিনিসটা বুঝতে পারি না, তোমরা আমার হয়ে একটু প্রশ্ন করবে কয়েকটা? আমি একটু সময় আছে তোমাদের? একটু সময় আছে? আমি এই জিনিসগুলো বুঝতে পারি না, একটু কয়েকটা প্রশ্ন করবে। যেমন ধরো তোমার বন্ধুদের একটু বলো তো আমাকে, আমার একটু তাহলে জ্ঞান বাড়বে। আচ্ছা, এই যে শিকুমাকু কঙ্গুরা ভীষণ অ্যালার্জিক টু দ্য নেম অফ শ্যামাপ্রসাদ মুখার্জি। আচ্ছা, তারা বলে
পার্টিশন অফ বেঙ্গলটা নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিলেন, তার জন্যই পার্টিশন অফ বেঙ্গলটা হয়ে গেছে। প্রশ্ন করো তো, হোয়াট ইজ দ্য রিয়েল কজ অফ বেঙ্গল পার্টিশন? What would have been the fate of Hindus if there was no partition of Bengal? Was Shyamaprasad alone who demanded West Bengal? What was the role of নেতাজির বাল্যবন্ধু, বজম ফ্রেন্ড, মহাকালের বজম ফ্রেন্ড হেমন্ত সরকার on the demand of West Bengal? What was the role of scientist Satyam Bose, scientist Meghnad Shah in demand of West Bengal? What was the role of Professor R.C. Majumdar, প্রফেসর সন্ধি চট্টোপাধ্যায়ের মতো বিশ্ববিখ্যাত লোকেরা, তারা কি ওয়েস্ট বেঙ্গল ডিমান্ড করেছিল? Then why you are blaming Shyamaprasad Mukherjee? You, the communists, Muslim League and Congress divided India, created Pakistan, and Shyamaprasad ji, with the blessings of these world famous persons, top intellectuals of Bengal, divided East Pakistan and took back a part of this Bengal for the refugee Hindus. আর একটা জিনিস বলে রাখি, ওরা এত বড় বড় কথা বলে, প্রশ্ন করো ভাই, ইস্ট পাকিস্তানে তো প্রচুর কমরেড ছিল, সেই কমরেডের বাচ্চাগুলো কেন পালিয়ে এসেছিল ইস্ট বেঙ্গলে শেল্টার নেওয়ার জন্য? কমরেডের বাচ্চারা তো ইস্ট বেঙ্গলে থাকতেই পারত। আজকে যারা সিদ্দিকির সঙ্গে হাত মেলাচ্ছে যে কমরেডরা, সেই কমরেড বাচ্চারা তো পালিয়ে এসেছিল, মা বাবারা পালিয়ে এসেছিল। পালিয়ে এসেছিল কেন? যদি সিদ্দিকিরা এত ভালো, তো উপর বাংলায় থাকতে পারতো। কেন পালিয়ে এসেছিল? একটা ঘটনা বলি, আপনারা এর নাম শুনেছেন? কমরেড প্রশান্ত সুরের নাম। ইনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন, কলকাতার মেয়র ছিলেন। এই কমরেডের প্রশান্ত সুরের বাবাকে উপার বাংলায় বাবাকে জ্যান্ত অবস্থায় মেরে মারতে মারতে বলেছিল নিজের কবর নিজে খোঁড়ো। প্রশান্তের বাবা নিজের হাতে নিজের কবর খুলেছিল, সেই কবরে মানুষটাকে ওরা খুন করে কবর দিয়েছিল। আর বাড়ির মেয়েরা রেপড হয়েছিল প্রশান্ত সুরে। এবার বাংলায় পালিয়ে এসেছিল। সেই কমরেড জীবনে তো আর কখনো ওই ফ্যামিলি ট্র্যাজেডির কথা সে কখনো বলেনি। These comrades are that scoundrels, that cowards. এরা এত ইনহিউম্যান। প্রশান্ত সুর ইজ দ্য এক্সাম্পল, এন্ড এরকম মেনি কমিউনিস্ট আছে। নিজের বাড়ির অনেক সিনিয়ররা খুন হয়েছে, মা বোনেরা রেপড হয়েছে, এপার বাংলায় পালিয়ে এসেছিল, এখানে কমরেডগিরি করছে। and they're blaming Shyamaprasad Mukherjee. কালকে বসবো আমি আরেকবার, একটু আরো কিছু কথা বলার দরকার আছে।